নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রতিদিনই ঘটনার ঘনঘটা বাংলাদেশে। বাংলাদেশের এখন ২১-এর বইমেলা চলছে। সেই বইমেলায় হাসিনা বিন তৈরি হয়েছে, অর্থাৎ অস্থায়ী আবর্জনা নিক্ষেপ করার ডাস্টবিন। শুধু ইউনূসের রাজাকার প্রেস সচিব সেখানে ময়লা নিক্ষেপ করেছেন, একজন উপদেষ্টা ময়লা নিক্ষেপ করেছেন, তারপর তারা ফেসবুকে ছবি পোস্ট করেছেন। অর্থাৎ শেখ হাসিনার প্রতি তাদের বিদ্বেষ, তাদের ক্রোধ কোন পর্যায়ে পৌঁছেছে সেটা প্রমাণ করে এই ধরনের নিম্ন রুচির ঘটনা। সমাজ মাধ্যমে বাংলাদেশের নাগরিকরা এই উদ্যোগকে মোটেই সাধুবাদ জানাচ্ছেন না, সিংহভাগ। যদিও অনেকে বলছেন যে এই উদ্যোগটার মধ্যে অভিনবত্ব আছে। শেখ হাসিনা আসলে বাংলাদেশের কসাই, গুম জননী। তিনি এই ধরনের ব্যবহারই এখন এক্সপেক্ট করবেন, কিন্তু সেই সংখ্যাটা কম। সমাজ মাধ্যমে ইউনূসের প্রেস সচিব এবং একজন উপদেষ্টার বিরুদ্ধে সিংহভাগ মানুষ সরব হয়েছেন এবং অনেকে দেখলাম সমাজ মাধ্যমে এরা ভোট করছেন এই ঘটনাটা তারা সমর্থন করেন কি করেন না। সিংহভাগ বাংলাদেশের নাগরিক বলেছেন এই ধরনের নিম্ন রুচির ঘটনা তারা সমর্থন করেন না। আসলে শুধু ইউনূসের সামনে তার কোনো উপায় নেই। ঘরে বাইরে প্রবল চাপে দিশাহারা এই হতবীর্য বৃদ্ধ দেশের আশু সমস্যার থেকে নজর ঘোরাতে নানা রকম চমক সৃষ্টি করে একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন, যদিও এই কাজে শেষ পর্যন্ত তিনি সফল হবেন না। দুই, শুধু ইউনূস সরকার বলেছে যে অভ্যুত্থানের পর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে কজন সংখ্যালঘু মারা গেছেন তারা নাকি সাম্প্রদায়িক হিংসার শিকার নন, পারিবারিক কারণে, ব্যবসায়িক কারণে, মদ্যপানজনিত কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ সাংবাদিক বৈঠক করে এই তালিকা দিয়েছিল। সেই তালিকা দেখে ইউনূসের প্রেস সচিব বলেছেন যে অধিকাংশ ঘটনাই সত্যি নয়, যে সমস্ত সনাতনী মারা গেছেন তাদের সঙ্গে সাম্প্রদায়িক হিংসার কোনো যোগ নেই, কিন্তু বাস্তব হচ্ছে অন্য। আচ্ছা বলুন তো, চিন্ময় প্রভু এখনো কেন জামিন পেলেন না? সবই যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়াল, জুডিশিয়ারি নিরপেক্ষ, পুলিশ নিরপেক্ষ, ইউনূস আইনের শাসন প্রবর্তন করেছেন, তাহলে একজন নিরীহ সন্ন্যাসীকে কার্যত বিনা বিচারে কেন জেলে আটকে রাখা হয়েছে? এই প্রশ্নের কোনো উত্তর রাজাকার প্রেস সচিব এবং ওর প্রভু সুদখোর এবং একই সঙ্গে কি বলবো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার ইউনূসের নেই। তাই নানা রকম ব্যাখ্যা দিয়ে নিজেদের অপদার্থতা, অকর্মণ্যতা ঢাকতে চাইছে এই অন্তর্বর্তী সরকার, যে সরকারের না আছে সাংবিধানিক বৈধতা, না আছে জনভিত্তি। দেখুন, জুলাই আগস্টের অভ্যুত্থানে অনেকে তো আহত হয়েছেন, চোখ নষ্ট হয়েছে, পঙ্গু হয়েছে, সারা জীবনের মতো তারা কাজ করার ক্ষমতা হারিয়েছেন, অনেকে মারা গেছেন। আচ্ছা, যারা মারা গেছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে? আচ্ছা, যারা অভ্যুত্থানে আহত হলেন তাদের কি সুচিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে? কিচ্ছু করা হয়নি। যারা অভ্যুত্থানে আহত হয়েছেন তারা মিরপুর সড়ক অবরোধ করেছিলেন এবং কি প্রধান উপদেষ্টা যেখানে থাকেন সেই অতিথিশালা তারা ঘেরাও করার অভিযান পর্যন্ত করেছিলেন। অর্থাৎ যাদের মৃতদেহকে পুঁজি করে, যাদের চিরকালীন, যারা পঙ্গু হয়ে গেল চিরকালের জন্য,
তাদের আবেগকে পুঁজি করে যারা এখন অন্তর্বর্তী সরকারের মাথায় বসেছেন, সেই রাজাকারের বাচ্চাদের এতটুকু মানবিকতা বোধ, সহানুভূতি নেই যে অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা পঙ্গু হয়ে গেছেন, তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করা। একজনও খোঁজ রাখেন না। ভাবতে পারেন, যারা অভ্যুত্থানে নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দিয়েছেন। তার বদলে আমরা কি দেখলাম? একজন ছাত্রনেতা বিয়ে করেছেন, তার বিয়ের অনুষ্ঠানে এইসব ছাত্রনেতা উপদেষ্টারা ফটো সেশন করছেন। সাথে বিএনপির ওই নেতা, যিনি সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী, তিনি বলেছেন না, এর একটা অপশক্তি, কালো শক্তি, এদের ইতিহাস ভূগোল কিছু নেই, এরা বাংলাদেশের সমাজকে তালিবানীকরণ করতে চাইছে, এদের কাছে সামান্যতম সহানুভূতি, মমত্ববোধ, প্রত্যাশা করাই হচ্ছে মূর্খের স্বর্গে বাস করা। এক একটা ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে। এবার কিন্তু আমার মনে হয় এই উপদেষ্টারা, এই ছাত্র নেতারা এবার জনগণের রোষের মুখে পড়বেন। তারা ডাকলে এখন মানুষ যাচ্ছে না, কারণ বুঝতে পেরে গেছে তো এদের চরিত্র কি। আর ইউনূস যমুনাতে বসে এখন চর্বচস্য লেজ্জ পেয় খাচ্ছেন, আর বাংলাদেশের মানুষ ডাস্টবিন থেকে কুকুরের সাথে খাবার সংগ্রহ করছেন। লজ্জা নেই, নির্লজ্জ, বেহায়া, মাতৃজঠরের লজ্জা। খালি ভারত বিরোধিতা, খালি ভারতের দিকে চক্রান্তের অভিযোগ তোলা, পাকিস্তানের কোলে উঠে বসা। দেখেছেন পাকিস্তানে কি হয়েছে? বালুচিস্তানে বালুচ লিবারেশন আর্মি পাক সেনার সংঘর্ষে বালুচ লিবারেশন আর্মির সদস্যরাও মারা গেছেন, পাক সেনাও মারা গেছেন। পাক সেনা প্রধান আসিম মুনির যেদিনকে বালুচিস্তান সফর করলেন সেদিনকেই হামলা। যে পাকিস্তান রক্তাক্ত হচ্ছে, টেরোরিজমকে তারা মদত দিয়েছে, এখন টেরোরিস্টরাই ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে। সেই বাংলাদেশ এখন পাকিস্তানের কোলে উঠে বসেছে। আইএসআই ডিজি রংপুরে যাচ্ছেন, জসিমউদ্দিন রহমানের সঙ্গে বৈঠক করছেন। বাংলাদেশে জামাত পন্থী সেনারা চিকেন নেককে কিভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদী আইএসআই এর সহায়তায় রক্তাক্ত করা যায় তার ছক কষছেন। আর ইউনূস কার্যত বধির হয়ে যমুনাতে বসে চর্বচস্য লেজ্জ পেয় করছেন, আর বাংলাদেশের সাধারণ মানুষ দুবেলা দুমুঠো অন্ন সংস্থান করতে পারছেন না। এটাই বাস্তব। এই ইউনূস নাকি বাংলাদেশকে প্রগতির সড়কে নিয়ে যাবে, উন্নয়নের সড়কে নিয়ে যাবে, দেশি বিদেশি বিনিয়োগে ছেয়ে যাবে বাংলাদেশ। বাস্তবে কি হয়েছে? বিনিয়োগ বন্ধ, বিদেশিরা বিনিয়োগ করছে না, বস্ত্রশিল্প ধুঁকছে, বেকার হচ্ছেন মানুষ, মুদ্রাস্ফীতি মানুষের ধরাছোঁয়ার বাইরে, আর সার্বিকভাবে মব জাস্টিস চলছে। মানুষ আতঙ্কের প্রহর গুনছেন, সাংবাদিকদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, তাদের কয়েকজনকে কন্ডেম সেলে রাখা হয়েছে। এমনকি রানা দাশগুপ্ত, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ছিলেন, ৭৬ বছর বয়স, তার বিরুদ্ধেও খুনের মামলা রুজু করা হয়েছে, তিনি আত্মগোপন করে আছেন। এই যে চট্টগ্রামে একটা বিয়ের অনুষ্ঠান হয়েছিল, তিনি আওয়ামী লীগের একজন সাবেক বোধহয় নেতা ছিলেন, তার সঙ্গে একজন ব্যবসায়ীর, তার ছেলের সঙ্গে একজন ব্যবসায়ী পরিবারের মেয়ের বিয়ে হয়েছে। সেখানে চট্টগ্রামের মেয়র বিএনপির নেতা উপস্থিত ছিলেন। সেখানে ছাত্ররা কি করেছে জানেন? জোর করে বিয়ে বাড়িতে ঢুকে খাওয়া দাওয়া করেছেন, তাণ্ডব করেছেন, মহিলাদের অসম্মান করেছেন, এবং যার বিয়ে তার বাবাকে মিথ্যা মামলা দিয়ে পুলিশ ধরে নিয়ে গেছে, এবং পুলিশ সেনাবাহিনীর গাড়ির মাথায় উঠে অস্ত্র নিয়ে এই ছাত্ররূপী গুন্ডারা তাণ্ডব করেছে। এই যে আওয়ামী লীগ অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছে, একটা খবর খুব তাৎপর্যপূর্ণ, পাবনায়, গোপালগঞ্জে তো এখনো আওয়ামী লীগের প্রভাব সাংঘাতিক, কারণ গোপালগঞ্জ শেখ মুজিবের জন্মস্থান, টুঙ্গিপাড়া। তো পাবনায় একজন আওয়ামী লীগের নেতা, যিনি
শুক্রবারে নামাজ পড়ে মসজিদ থেকে বেরোচ্ছিলেন, তখন পুলিশ সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে, জনতা ঘিরে ধরে সেই আওয়ামী লীগের নেতাকে পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে নেয়। এটাকে বিচ্ছিন্ন ঘটনা ভাবলে ভুল হবে, কারণ আওয়ামী লীগ এবারও কিন্তু পথে নামবে এবং তাদের শক্তি, হয়তো তারা ঘরে ঢুকেছিলেন, ভয়ে ছিলেন, আতঙ্কে ছিলেন, বিহবলতা কাটিয়ে উঠতে পারেনি। 6 মাস কেটে গেছে, শেখ হাসিনা লাগাতার কর্মসূচির ঘোষণা করেছেন, এখন তারা কিন্তু পথে নামছেন। এই ঘটনাটার প্রমাণ, অর্থাৎ এবার কিন্তু প্রতিরোধ হবে। ছাত্র জনতার তাণ্ডবের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ, আওয়ামী লীগের কর্মী সমর্থকরা প্রতিবাদ করবেন এবং সেই প্রতিবাদ সবসময় নিরামিষ থাকবে বলে আমার মনে হয় না। আমি আগে বলেছিলাম না, বাংলাদেশ গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেই গৃহযুদ্ধের কিছু নমুনা আপনারা দেখতে পাচ্ছেন, যে পুলিশ সেনাবাহিনী একজন আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করলো মসজিদে নামাজ পড়ার পর, ফ্রাইডে প্রেয়ার, তারপর তাকে ছিনিয়ে নিল আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এবং স্থানীয় মানুষ। অর্থাৎ ছাত্র জনতা পক্ষপাত যুক্ত পুলিশের বিরুদ্ধে কি ক্ষোভ মানুষের, এটাই তার প্রমাণ। আজ হয়েছে পাবনা, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়ায়, কাল সারা বাংলাদেশ জুড়ে হবে। প্রেস সচিব রাজাকারের বাচ্চা, ওর কি লেজিটিমেসি আছে? বড় বড় বাতেলা প্রেসের সামনে, আওয়ামী লীগের কর্মসূচিতে কেউ পোস্টার মানলে, কেউ সমাবেশ করলে গ্রেপ্তার করা হবে। এই তো আওয়ামী লীগ মশাল মিছিলের ডাক দিয়েছে, হরতালের ডাক দিয়েছে। প্রেস সচিব একজন সরকারি কর্মচারী বিবৃতি দিচ্ছেন এমন ভাবে যেন তিনি একজন বিরাট বড় মাপের রাজনীতির নেতা। তার কিছু ছবি তো সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে। আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার সামনে দাঁড়িয়ে একসময় ছবি তুলেছেন, মুজিব কোট পরে ছবি তুলেছেন। অর্থাৎ তিনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কতটা পাঁচাটা ছিলেন, এই ছবিগুলোই তার প্রমাণ। এখন তিনি সাংবাদিকদের জ্ঞান দিচ্ছেন। অনেক সাংবাদিক নাকি সাংবাদিক বৈঠকে শেখ হাসিনাকে আপা আপা বলে তৈলমর্দন করত, অনেক বেআইনিভাবে অনেক সুযোগ সুবিধা, জমির প্লট ইত্যাদি হাতিয়ে নিয়েছে। নিজে কি, এই যে সার্জিস, এই হাসনাত, এদের অতীত ঘেটে দেখুন। এরা বড় বড় আওয়ামী লীগের তল্পি বাহক ছিলেন। আসিফ নজরুল, একটা পুরনো ভিডিও দেখছিলাম, কেঁদে ফেলছেন স্টুডিওতে বসে, শেখ মুজিবের আত্মজীবনী পড়ে 3 দিন নাকি ঘুমোতে পারেননি। সেই আসিফ নজরুলের বর্তমান ভূমিকাটা দেখুন। এরা গিরগিটির মতো রং বদলায়, এরা হচ্ছে মাতৃজঠরের লজ্জা, প্রকৃত রাজাকারের বাচ্চা এরা। তা রাজাকারের বাচ্চাই রাজাকারকে মাথায় তুলে রাখবে, সেই জন্য ওরা ইউনূসকে ক্ষমতায় এসে বসিয়েছে। সর্বক্ষেত্রে ব্যর্থ ইউনূস। আরে মাইক্রোফিন্যান্স চালিয়ে মাত্রাতিরিক্ত সুদ আদায় করে বিদেশে টাকা পাচার করেছে ইউনূস, কোটি কোটি ডলার রোজগার করেছে। সেই টাকা দিয়ে আন্তর্জাতিক পুরস্কার কিনেছে, ক্লিন্টন ফাউন্ডেশনকে টাকা দিয়েছে, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করেছে। নিজের পরিবার, নিজের ঘনিষ্ঠজন, নিজের প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা ওর কাছে অগ্রাধিকার পায়। বাংলাদেশের সাধারণ মানুষের দুর্দশায় বিচলিত হয় না ইউনূস। যদি বিচলিত হতো, যারা গণ অভ্যুত্থানে পঙ্গু হলেন, আহত হলেন, নিহত হলেন, তাদের পরিবারের পাশে, পঙ্গু যারা হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করত এই অন্তর্বর্তী সরকার। সেই দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, বরঞ্চ আরো নতুন করে অশান্তি ইন্ধন যোগাচ্ছে এরা। কিন্তু বাংলাদেশের আম পাবলিক, তারা তো বুঝছেন কি ভুল তারা করেছেন। এই ভুল শোধরাতে কম করে 3টে দশক লাগবে। আমি বিবিসি বাংলার প্রতিবেদন দেখছিলাম যে ব্যবসায়ীরা বলছেন, আমরা কোথায় এসে পড়লাম, ব্যবসা নেই, বাণিজ্য নেই, বিনিয়োগ নেই, যা আছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংক থেকে লোন পাওয়া যাচ্ছে না, এবং বিশ্বের কাছে
বাংলাদেশের যারা সম্মান ছিল সেই সম্মানটা ভুলুণ্ঠিত করেছে ইউনূস। তাহলে এবার পাবলিক রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, শুরু হয়ে গেছে। এই যে আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নিল জনতা, এতে কি শুধু আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ছিল? সাধারণ মানুষও ছিল। একটা দলের কর্মী সমর্থকরা কখনো এককভাবে এই কাজ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত সাধারণ মানুষের সমর্থন তাদের পিছনে থাকে। বাংলাদেশের সাধারণ মানুষ বুঝেছেন যে এই বর্বর অসভ্য দুর্বৃত্তদের যে রাজত্ব চলছে বাংলাদেশে, এর থেকে পরিত্রাণ পেতে হলে তাদের এবার রাস্তায় নামতে হবে, খোলাখুলি প্রতিবাদ করতে হবে, সংঘাতে জড়িয়ে পড়তে হবে। এই সংঘাত অহিংস থাকবে বলে আমি মনে করি না, কারণ উপদেষ্টারা অনেকেই গৃহযুদ্ধ, রক্তাক্ত গৃহযুদ্ধের আগাম হুমকি দিয়ে রেখেছেন। অর্থাৎ তারা প্ররোচনা সৃষ্টি করছেন, তারা শরিয়া চালু করতে চান, তারা ধর্মীয় সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করতে চান বাংলাদেশ থেকে, তাদেরকে তাড়িয়ে দিয়ে তাদের সম্পত্তি দখল করবেন, জোর করে ধর্মান্তরিত করবেন, এটা তাদের লক্ষ্য। আর শুধু ইউনূস বধির হয়ে গেছে, 86 বছর বয়স, তো এখন হয়তো ভালো করে চোখেও দেখেন না, কানেও শোনে না। ওকে জঙ্গি জিহাদিরা যা বোঝাচ্ছে ও লাফাচ্ছে, বেশ 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 বেশ। আসলে আমি তো ক্ষমতায় থাকবো আরো কিছুদিন, উচ্ছন্নে যাক বাংলাদেশ। আমি তো আমার উপর সরকার যে কর চাপিয়েছিল সেটা মুকুব করে দিয়েছি। আমার গ্রামীণ ব্যাংকও 2029 সাল পর্যন্ত কোনো কর দেবে না। 29 সাল আসতে অনেক দেরি আছে, তখন বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে। অন্তত ততদিন আমি ক্ষমতা ভোগ করি, চর্বচস্য লেজ্জ পেয় দিয়ে যমুনাতে ভালোভাবে থাকি, বড় বড় কথা বলি, সরকারি প্রোটোকল নিয়ে ঘুরি, বিদেশে যাই, সেমিনার অ্যাটেন্ড করি, বাতেলা মারি, আর বাংলাদেশের সাধারণ মানুষ ডাস্টবিন থেকে কুকুরের সঙ্গে খাবার সংগ্রহ করবেন। ধিক! লজ্জা শরম বলে কিচ্ছু নেই। আর ততদিক হচ্ছে প্রেস সচিব, সহকারী প্রেস সচিব, কিছু উপদেষ্টা, মাৎসন্যায় বললেও কম বলা হয়। জানেন যেটা বাংলাদেশে চলছে সম্পূর্ণ অরাজক পরিস্থিতি, যখন তখন যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু। বৃহৎ প্রতিবেশী হিসাবে আমরা বাংলাদেশের মানুষের সার্বিক উন্নতি চাই, তারা প্রগতির সড়কে থাকুন, তারা গণতান্ত্রিক বোধকে জিয়ে রাখুন, অসাম্প্রদায়িক চেতনাকে হৃদয়ে ধরে রাখুন। জঙ্গি জিহাদিদের হাতে বাংলাদেশকে তুলে দেবেন না, এটা আমরা আশা করব। কিন্তু সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের মানুষ। কিছু কিছু ঘটনা আমাদের আশা যোগাচ্ছে যে এই জঙ্গিদের বিরুদ্ধে সাধারণ মানুষ এবার ভয় ভীতি কাটিয়ে পথে নামছেন, প্রতিবাদ করছেন, সমাজ মাধ্যমে সরব হচ্ছেন। আর কিছুদিন বাদেই ইউনূসকে গলা ধাক্কা দিয়ে বাংলাদেশের মাটি থেকে বিতরণ করবেন। অনেকে তো সমাজ মাধ্যমে বলছেন যে স্যার ইউ মাস্ট স্টেপ ডাউন, যা করছিলেন সেটা করুন, বাংলাদেশকে আর ডুবিয়ে দেবেন না। দেখা যাক কি হয়। তার মধ্যে 13ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন আমেরিকায়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হবে হোয়াইট হাউসে। সেখানে অবশ্যই বাংলাদেশের প্রসঙ্গ আসবে। ট্রাম্প মোদিজির বৈঠকের পর ইউনূসের গদি আরো টলমল করবে নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কদিন একটা প্রতিবেদন করেছিলাম না, ফেব্রুয়ারি মাসে অনেক কিছু ওতাল পাতাল হবে। ये तो पहला झांकी है, अभी अभी देखिए होता है क्या।